#1 Season 8 Special Partner Cucina Small Appliances. সংকল্প অটুট এবং শক্ত মনোবল, বাংলা জুড়ে এগিয়ে যায় দিদিদের দল। গ্রাম থেকে নগর, পাহাড় থেকে সাগর, বাংলার সব জেলা, সব দিদিদের কুর্নিশ জানানোর মঞ্চ এই দিদি নাম্বার 1 এর মঞ্চ। ডেকে নেব আমাদের আজকের 4 জন দিদিকে। আসুন প্লিজ। প্রথমে আছে বন্দনা বন্দ্যোপাধ্যায়। নমস্কার দিদি। নমস্কার। আমি ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন মিসেস। আমি টিএসসির কিছু গল্প নিয়ে আপনাকে আজকে শোনাতে এসেছি। টিএসসি বলতে? দিদি, টিএসসি হলো দ্য সিলভার সার্কেল। এটা ওল্ড এজ একটা মানুষদের নিয়ে, মহিলা পুরুষ নির্বিশেষে এই সব মানুষদের নিয়ে আমরা কিভাবে কাজ করছি, কি একটা আমার ফ্যামিলি, এটা আমি জানাতে আপনাকে এসেছি আজকে দিদি। সব গল্প শুনবো আপনার বন্দনা দিদি। এরপর আছে উজ্জয়িনী গুহ আচার্য। নমস্কার দিদি। নমস্কার। আমি তেহট্ট থেকে আসছি। আমি এখন একজন কলেজের অধ্যাপিকা আর একজন সফল মা। তার পেছনে আমার বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, আমার হাজব্যান্ড প্রত্যেকের সহায়তা আজকে আমি এই জায়গায় এসেছি। সেই গল্পই তোমাকে শোনাবো। থ্যাংক ইউ। শুনবো সোমা মান্না। নমস্কার দিদি। আমি আসছি একটি ছোট্ট গ্রাম হেড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে। আমি ওই গ্রাম থেকে আজকে একজন সাকসেসফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেই গল্প শোনানোর জন্যই আজকে আমি এসেছি। আচ্ছা, ঠিক আছে। এরপর আছে কাকলি সরকার। নমস্কার দিদি। নমস্কার। আমি ক্যানিং, সাউথ চব্বিশ পরগনা, পিয়ালি থেকে আসছি। লোকের বাড়ি রান্নার কাজ করে এবং ট্রেনে শাড়ি ব্যবসা করেই পরিবারের পাশে কিভাবে দাঁড়িয়েছি সেই গল্পই আপনার সঙ্গে করবো। শুনবো সব। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়। প্রথমে একটি কথা বলবো বন্দনা দির সাথে। টিএসসি, এই গল্পটা একটু শুনি। হ্যাঁ দিদি, টিএসসি দ্য সিলভার সার্কেল। দিদি, এটা একটা বয়স্ক মানুষদের, এটা একটা ফ্যামিলি দিদি। এটা আমার এখানে সব মহিলা পুরুষ নির্বিশেষে সবাই আছেন। আমাদের মেম্বার 100-র ওপর ক্রস করে গেছে। এই মেম্বারদের অনেকের হাজব্যান্ড হয়তো এক্সপায়ার হয়ে গেছে, ছেলে মেয়েরা বিদেশে থাকে, এনারা নিজেদের বাড়িতে থাকেন। এভরিডে তাদের ফোন কলস যায় দিদি, যে 9টার সময় আপনি সুগারের ওষুধটা খেয়েছেন তো ম্যাডাম। সেই যে ফোন কলসটা গেলে ওদের যে একটা পাওনা দিদি, ওরা তুই যে ফোনটা করলি, তুই ওষুধটা ওরা খাবেই, ওরা ভুলবে না। এই যে আমাদের গলার সাউন্ডটা শুনে ওরা ওষুধটা খাবে। তারপরে দিদি ওদের যে একটা লোন নিলে সারাদিন বসে থাকা, ওদের মাসে একবার করে নিয়ে সিনেমা দেখতে নিয়ে যাওয়া, ওদের কোথাও একটা রেস্টুরেন্টে খাওয়ানো, এভরি মান্থ ওরা কোথাও একটা পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও না কোথাও একটা বেড়াতে যাচ্ছে। এই ভিক্টোরিয়া, এই ইকো পার্ক, এভরি মান্থ ওদের একটা কোথাও পুরী, দীঘা, আমরা ওদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি। আমরা একটা বিশাল পরিবারের মতো হয়ে গেছি। আর নট অনলি দিদি, সেটার মধ্যে লার্নিং, LLL, দিস ইজ কল্ড লং লাইফ লার্নিং। মানে 60-র পরে কোনো বসে থাকা নয়, বাড়ি থেকে বেরিয়ে আসুন, এসে স্পোকেন ইংলিশ, কম্পিউটার, মিউজিক, ডান্স থেরাপি, যেটা আমি নিয়ে কাজ করছি দিদি, ডান্স থেরাপি, মুভমেন্ট থেরাপি নিয়ে তারা এত হ্যাপিলি রয়েছে দিদি। তারা মানে মেন্টালি ভীষণ স্যাটিসফাইড। তারা ডাকে আমাদেরকে, আসো। তারা এভরি উইকে গান শিখছে, সিনথেসাইজার শিখছে, কম্পিউটার, স্পোকেন ইংলিশ। তারা নিজেদের ছেলেরা যখন ফোন করে তারা বলে যে আমরা ক্লাসে আছি, এখন তোমরা ফোনটা রাখো। এই যে একটা বিশাল স্যাটিসফ্যাকশন দিতে পেরেছি দিদি, উই আর ভেরি হ্যাপি দিদি। এই জার্নিটা কিভাবে শুরু হলো বন্দনা? আমি তো ইন্ডিয়ান এয়ারফোর্স, আমার হাজব্যান্ড ছিলেন তো 97-এ বিয়ে হয় তার সাথে। তো তার সাথে লাইফটা কাটে অমৃতসরে 4 বছর, পুনেতে, তারপরে দিদি আন্দামান নন ফ্যামিলি স্টেশন, সুনামি, তখন আমাকে ছেড়ে চলে গেল দিদি। সেই সময় থেকে ছেলে একটা রয়েছে, এখন গ্র্যাজুয়েশন করছে। ছেলেকে নিয়ে যে না, লাইফটা একাই ডিফেন্সের, ওই যে একটা ওয়ার্ড বলে গেল, তুমি ডিফেন্সের মিসেস, তোমাকে লাইফটাকে নিজেকে বেছে নিতে হবে। উনি এত ব্যস্ত? হ্যাঁ দিদি, উনি এয়ারফোর্সের ডিফেন্সে রয়েছেন। তো আমি সেখান থেকে ভেবে নিলাম ঠিক আছে, লড়াইটা একাই লড়তে হবে, লড়াইটা একাই লড়তে হবে। তখন কলকাতায় এসে সেটেল করলাম ছেলেকে নিয়ে। ছেলে কেন্দ্রীয় বিদ্যালয় পড়ে,
পড়াশোনা, তার সাথে সাথে নিজের যেন কোথায় একটা কিছু ঘুরে বেড়ানো, কিছু একটা চাওয়া পাওয়া। তার মধ্যেই 2016 সালে আমি টিএসসিকে হাতে পাই। তারপরে ওর যার থেকেই জার্নিটা আমাদের ওখান থেকেই শুরু হয়। এটা কি আপনার নিজস্ব তৈরি করা? না, আমার নিজস্ব নয় দিদি। ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী, জিরোন্টোলজিস্ট, উনি জার্মান থেকে এটা নিয়ে রিসার্চ করে এসেছেন। ও, উনি পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে আমাদের পুরো কলকাতাতে নর্থ সাউথ মিলিয়ে উনি কাজ করছেন। ওকে। আর এই সংস্থায় মানে ক্যান্সার পেশেন্ট পুরো গান শিখে দিদি পুরো ভালো আছে। কিছু মেম্বারদের আমি তাদেরকে আনতে পেরেছি আজকে, যারা সিনিয়র মোস্ট, যারা আমাদের সংস্থায় শিখে। এমনকি এবছর যখন ট্রিটমেন্টে গেছিল, ডাক্তার বলেছে আপনি পুরোপুরি ভালো আছেন, আপনি যেটা করছেন আপনি তো চালিয়ে যান। তো মূলত মানে কিভাবে আপনারা এটা করেন? মানে এত মানুষকে তো সম্ভব নয় ফোন করে করে। না দিদি, আমাদের আর্মির বিশাল একটা টিম আছে, ও যারা রিটায়ার হচ্ছে তারা এখানে জয়েন করছে। আচ্ছা, তারা সব বাড়ি বাড়ি যাচ্ছে। এমনকি বলুন সবাই যে আসতে পারে ক্লাস করতে তাও না, যারা বাড়িতে রয়েছেন তাদেরকে আমরা মেডিকেল সাপোর্টটা দিচ্ছি। আপনার কাজটা কি মূলত লোকের বাড়িতে বাড়িতে যাওয়া নাকি ফোন করে? না, আমি ক্লাস করাই, আমি মুভমেন্ট থেরাপি, ডান্স থেরাপি, এইগুলো মিউজিক দেখি। একটা অন্য ধরনের অভিজ্ঞতা একদম। বিশাল অভিজ্ঞতা, একটা বিশাল ভালোবাসা, আরও ডিপলি। মানে ফ্যামিলি ছেলে তো বড় হয়ে গেছে, গ্র্যাজুয়েশন, ওদের ছেড়ে আমি বেরিয়ে চলে যাই। যেরকম আমাদের ডান্স ক্লাস হয়, যেরকম ডান্স শেখানো হয়, সেরকমই ব্যাপারটা কি? 60-র ওপরে 75-এর মতো তো আমাদের মতো ডান্স করতে পারবে না। তাদের কিছু মুভমেন্ট শেখানো হচ্ছে, যেগুলো এই যে রিস্টগুলো অবশ হয়ে যায় না, এই রিস্টের কিছু মুভমেন্ট শিখিয়ে দিচ্ছি, যেগুলোর মধ্যে ওদের আর অতটা কাজ করতে পারছে, অন্তত একটা বাটি নামাতে পারছে, ফ্রিজ থেকে জিনিসটা বাড়তে। একদম। কোমরের কিছু মুভমেন্টস শিখিয়ে দিচ্ছি, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মুভমেন্টস আমরা ডান্স মুভমেন্টস শেখাচ্ছি। সেগুলো তো রিল্যাক্সে, সবসময় কেন মেডিসিন নেবে? হ্যাঁ, মিউজিক চলছে, তার সাথে করছি, তার সাথে ওনারা করছেন, গোল হয়ে দাঁড়িয়ে বিশাল একটা, প্রত্যেকে একটা মুভমেন্ট না দেখলে বোঝা যাবে না দিদি। এই ক্লাসগুলো নেন তো? ওরা কি আসে সেখানে ক্লাস করার জন্য? ক্লাস করতে আসে। তো বেশিরভাগ মানুষই কি বন্ধুরা বাড়িতে একাই থাকে? সবাই একা থাকে। নিঃসঙ্গ মানুষদের বৃদ্ধাশ্রমে যাওয়ার গল্প আমরা শুনেছি, কিন্তু বন্দনাদির থেকে আজকে আমরা জানতে পারলাম বৃদ্ধাশ্রমে না গিয়েও অন্য একটা দিক আছে, যেটা নিয়ে জীবন এগিয়ে যাওয়া যায়। সব বৃদ্ধারা যারা আছেন, তারা যে বাড়িতে থেকেও আনন্দে থাকতে পারে, সেটা বন্দনাদি আরও একবার আমাদের গল্পটা বলে শোনালেন। থ্যাংক ইউ সো মাচ। টিএসসি মনে থাকবে। অল দ্য বেস্ট বন্দনাদি, খুব ভালো কাজের সাথে যুক্ত আছেন, মানুষের ভালোবাসা পাচ্ছেন, এর থেকে বেশি আর কি পায়? বাস ওই যে গিয়ে একটা বাস হাগ একটা, সত্যি তাই। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সকলের জন্য খেলা আসছে, এবার আমরা দেখবো। দেখো এখানে অনেকগুলো ঝুড়ি উল্টানো রয়েছে। এই এতগুলো ঝুড়ির ভেতরে 5টা বল লুকানো আছে। একটা করে ঝুড়ি উল্টাবে, দেখবে কোথায় কোথায় কি আছে। একটা করে বল খুঁজে পাবে, এই বলটার মধ্যে এনে রাখবে। 5টা বল কে কত তাড়াতাড়ি খুঁজে বার করে, সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলবে বন্দনা। স্টার্ট, গো। শেষ করেছে 52 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। উজ্জয়িনী, তোমার সাথে একটু কথা বলবো। দিদি, আসলে আমার মানে লাইফের জার্নিটা শুরু থেকে এমনভাবেই হয়েছে, মানে অন্য 5 জনের যেরকম হয়, বাবা মা 2 বোন, আমরা এভাবে আমাদের শুরু হয়েছে সব কিছু। আমি যখন ক্লাস 6-এ পড়ি, হঠাৎ করে তার মধ্যে একটা ছন্দপতন ঘটে গেল। আমি হঠাৎ একদিন অজ্ঞান হয়ে গেলাম দিয়ে, এবং ইট ওয়াজ কোয়াইট আনইউজুয়াল। হ্যাঁ, আমি জাস্ট ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতন না, কনভালশন হয়েছিল। আচ্ছা। তো তখন বাবা মা সবার কাছে জিজ্ঞেস করে যে কী করা উচিত হবে।
দিয়ে আমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন একজন নিউরোলজিস্টের কাছে। তো উনি বললেন যে এপিলেপসি ওর। তখন বাবা মা কী করবে, হ্যাঁ, কারণ বুঝতেই পারছো মানে মেয়ে, হ্যাঁ, বাইরে যাতায়াত করা, পড়াশোনাটা কী করে কন্টিনিউ করব, হ্যাঁ। কিন্তু বাবা মা সত্যি বলছে, আমি এখন এই স্টেজে এসে বুঝতে পারি ব্যাপারটা কতটা ইনসিকিউর ছিল। আমি কিন্তু কোনো বুঝতে পারিনি এই জায়গাটা। পড়াই হতো এটা উজ্জয়িনী? যখন আমরা ডাক্তারবাবুকে দেখালাম, ডাক্তারবাবু বললেন যে এটা দুটো ক্যাটাগরি হয়। একটা হয় যে এপিলেপসির 80% হয় যে তাদের খুব সিভিয়ার হয়, হ্যাঁ, এবং তাদের 3 বছর বা 5 বছরের কোর্স করলে শেষ, মানে ওটা ঠিক হয়ে যায় আর হয় না, ঠিক হয়ে যায়। কিন্তু 20% এরকম হয় যাদের খুব, মানে তুমি যদি ওষুধ কন্টিনিউ করো তোমার হবে না এটার, হ্যাঁ, তোমার কোনো অ্যাটাক হবে না, কোনো কনভালশন হবে না, কিন্তু তোমাকে লাইফ লং ওষুধটা খেতে হবে। তো যেটা আমি এখনও কন্টিনিউ করছি। সেই ক্লাস 6 থেকে তখন সিরাপ দিয়ে শুরু করেছিলাম, আর এখন আমার মা আস্তে আস্তে ডোজটা তো বাড়তেই থাকে, এজের সঙ্গে সঙ্গে আমি এখনও কন্টিনিউ করছি। তার প্রচুর সাইড এফেক্টও আছে। হ্যাঁ, কিন্তু উজ্জয়িনী তারপরে কি আর এরকম ধরনের হয়েছিল কিছু? হ্যাঁ, অনেক সময় হয়েছে যে এরকম কখন হয়তো ওষুধ খেতে ভুলে গেছি, বাবা মা তো মনে করে দিতেই থাকতো। রোজ খেতে হবে? রোজ প্রত্যেকদিন 2 বেলা করে। ওরে বাবা! একবার আমার এরকম হয়েছিল যে আমি ঘুম থেকে উঠেছি, মা তখন বলছে যে ঠিক আছে তুমি একটু ফ্রেশ হয়ে নাও, হ্যাঁ, আমি সব বাড়িতে খাবারটা সব কিছু ঠিকঠাক করছে। তো এবার হঠাৎ করে মা দেখছে কি আমি আসছি না বাথরুম থেকে। তো নিজের কাছে থাকতে হয় না, মানে বাবা মাকে প্রতিরূপ করে পাঠিয়ে দেয়। বাবা মা সত্যি, এটা হচ্ছে বাবা মা, মানে এটা ফিল করা যায়। তারপরে আমার লাভ ম্যারেজ, হ্যাঁ, তো আমি ভাবিনি কখনো যে আমার এরকম একটা আমার সুন্দর জীবন হবে। ওর সঙ্গে যখন আমার দেখা হয় তখন আমি ওকে বলেছিলাম যে তুমি কিন্তু আমার সঙ্গে ইমোশনালি ইনভলভ হয়েও না, কারণ আমার কিন্তু এরকম একটা মেজর প্রবলেম আছে, তুমি হয়তো অ্যাকসেপ্ট করে নেবে, বাড়ির থেকে হয়তো প্রবলেম আসতে পারে, হ্যাঁ। তখন বলছেন না, আমি আমার মাকে বলেছি। আমার শাশুড়ি মা সত্যি, মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার শাশুড়ি মা হয়তো আমার আগের জন্য মা ছিল। খুব ভালো মানুষ। মাও যখন আমাকে খাইয়ে দিত, আমার শাশুড়ি মা আমাকে ওরকম খাইয়ে দেন। তারপরে ওইটা একটা ফেস গেল আমার, সত্যি প্রত্যেকটা ধাপে ধাপে হয়তো আমি জীবনে বাধা পেয়েছি, কিন্তু সেটা অতিক্রম করেও আসতে পেরেছি। তারপরে আমার মেয়ে হলো কিছু প্রবলেমের জন্য, মানে সেখানেও আবার একটা বাধা, ওকে এসএনসিউতে রাখতে হলো 20 দিন মতন। যখন এসএনসিউতে 20 দিন মতন ছিল, সেই সময় একটা মানে ইঞ্জেকশন যে কোনো কারণেই হোক, মিসঅ্যাপ ধরবো আর কিছুই নয়, কারণ সবসময় তো সবার সঙ্গে হয় না, ওটা ওর মানে হাড়ে পুশ করা হয়ে গেছিলো, হিপ জয়েন্টটা সরে গেল। 12 দিন বয়স, মানে আমি যে কোনটা ছেড়ে কোনটা বলবো, মানে আমার লাইফটা সত্যি খুব পাজেল লাইফ। ছোট তো বাচ্চারা, আমরা বুঝতে পারিনি। দিয়ে যেরকম আমরা নিজেদের মতো আনন্দ করছি, দিয়ে যখন ওর মোটামুটি 3 মাস 4 মাস বা 3 মাস 4 মাসে তো বাচ্চারা কতটা অ্যাক্টিভ হয়ে ওঠে, তাই না, তুমি বলো তো। কিন্তু তখন ওর দেখছি আস্তে, মানে ওকে পাটা আমরা যখন আদর করছি, মালিশ করছি, তেল মালিশ করছি, একটু নাড়াচাড়া করলেই কাঁদে। দিয়ে আমরা একদিন ঠিক করে দেখছি, তোকে শুয়ে দেখি, তো দেখছি একটা পা ছোট, একটা বিকজ অফ মাই মাদার ইন ল। এবার তারপরেও যে ওকে এত কনফিডেন্টলি, মানে সত্যি আমরা ভয় পেয়েছি যে মা ওকে নাচের স্কুলে ভর্তি করবো, যদি কিছু হয়ে যায়। নাচের স্কুলে নিয়ে যাওয়া, আঁকার স্কুলে নিয়ে যাওয়া, মানে নট এ সিঙ্গল ডে, ও একটা দিনও কামাই হয় না, এবং ও খুব সুন্দর নাচ করে। বাহ! যখন ও প্রথম ভর্তি হয়েছিল 3 বছর বয়সে, তখনও দাঁড়াতে পারতো না, এখনও 6 বছর বয়স, শি ইজ ভেরি ফাইন নাও। ভেরি গুড, ভেরি গুড। আর তোমারও তো কাজের প্রচুর প্রেশার, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো, স্টুডেন্টের স্ট্রেস নেওয়া, খাতা দেখা, পড়াশোনার মধ্যে থাকা, এটাও তো একটা স্ট্রেসফুল কাজ। হ্যাঁ, তো সেই এই সময়টা তো তোমার কোনো প্রবলেম হয় না? না, ওগুলো নিয়ে আমার কোনো অসুবিধা হয় না, এই কারণে, কারণ ওটা একটা ভালো লাগার জায়গা, তো মানে চিন্তার জায়গা নয়। হ্যাঁ, চিন্তার জায়গা না, কারণ আমি আর বিশেষ করে মানে আমার যে সাবজেক্ট অনেক সময় হয় কি যে আমরা সাবজেক্টটা চুজ করি, ক্যারিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট চুজ করলাম। তুমি কি পড়াও?
আমি ইংলিশ পড়া, ইংলিশটা আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগার সাবজেক্ট ছিল। টেনশনের সাবজেক্ট নয়, ওই জন্য টেনশন হয় না ওটা নিয়ে। ওটা আমার খুব আনন্দের জায়গা একটা। শুধু নিজের ইচ্ছে, নিজের চেষ্টায় নিজের অসুস্থতাটাকে কাটিয়ে উঠেছো। এখন তুমি ভালো আছো, এটা শুনে আমার খুব ভালো লাগলো। অনেক কিছু গেছে জীবনের উপর দিয়ে ধকল, বাট ভালো থেকো উজ্জয়িনী, খুশি থেকো, আনন্দে থেকো, দেখবে কোনো রোগ পাশে আসতে পারবে না। সবসময় আনন্দে থাকার চেষ্টা করো। তুমি যেরকম হাসি খুশি সেরকম সবসময় থাকবে। ভালো থেকো উজ্জয়িনী। যাও, যাও, রান, 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 ফাস্ট। পড়ে যেও না, উল্টে পড়ে যেও না, সাবধান। একটু তোলো। আরেকটা। উজ্জয়িনী টাইম 1 মিনিট 5 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। সোমা, গ্রামের মেয়ে তুমি, সেখান থেকে আজকে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জার্নিটা কেমন ছিল? জার্নিটা যে খুব স্মুথ ছিল সেটা বলবো না, তবে আমার ছোটোবেলাটা খুব স্মুথলি কেটেছিল। ছোটোবেলাতে মানে যেমনি আর 5টা মেয়ে বড় হয় সেমনিই ছিলাম আমি। বিলং করি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে, যেখানে আমার বাবা মা বাবু বড়মা দিদা দাদু পিসিমণিরা সবাই ছিলেন। তো সেখানে কোনো প্রবলেমই হয়নি, কিন্তু একটাই প্রবলেম ছিল, যেহেতু আমরা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিলং করছিলাম। আর সেখানে দেখলাম পরে যে সবাই সবার মতো করে নিজেদের লাইফে এস্টাবলিশ করে গেছে, আর সেখানে আমার বাবা অনেক পিছিয়ে গেছেন। কারণ বাবা হয়তো ফ্যামিলির তখন সম্মানের কথা ভেবে বা নিজে কিছু করতে চাননি, আর সেটা পরে দেখলাম যে সেটা অ্যাকচুয়ালি পরের দিকে আমাদের জন্যই অনেক কষ্টকর হয়ে উঠছে। তো তখনই ঠিক করলাম যে এখন আমাকেই হয়তো নিজেকে দাঁড়াতে হবে, দিলেই হয়তো আমি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো, আর দিলেই হয়তো আমার বাবার সম্মান ফিরে পাবে, সাথে আমিও সম্মানের সাথে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবো। ছোটোবেলা থেকেই পড়াশুনো করতে ভালোবাসতাম। পড়াশুনো করার পর তারপরে অ্যাকচুয়ালি রিয়েলিটি দেখতে শুরু করলাম পরপর। লোকেরা পরপর বলতে শুরু করলো যে মেয়ে হয়েছে তো মেয়েকে বেশি পড়িয়ে কি হবে। তো পরে যখন আমি এইচএস পাস করার পর ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাইলাম, তো সেখানেও কথা এলো যে পরে ছোট ভাই বোনেরা আছে, তো শুধু যদি বড় মেয়েকেই দেখা হয় তাহলে ভাই বোনেদের জন্য কি করে দেখবে বাবা। তো তখন আমার একজন পিসিমণি ছিলেন, আমার মেজ পিসিমণি, যিনি অ্যাকচুয়ালি প্রথম মানে আমাকে বলেন যে না তুই যাবি, তুই পড়বি। তারপরে ভালো পড়াশুনো করলাম, ভালো রেজাল্ট করলাম, কলেজ থেকে বেরোলাম। কিন্তু পড়ারও তো অনেক খরচা আছে, সময় সেটা কি করে জোগাড় দিলে? সেটা মেজ পিসিমণি নিজেই আমাকে পাঠিয়েছিল। পরে আমি ঠিক করলাম যে আমি কোনোভাবেই আমার ফ্যামিলির ওপরে আমি বার্ডেন দিতে পারবো না। তো তার জন্য আমার মাথায় একটা জেদ চেপে গিয়েছিল। আমি ছোটবেলা থেকে ভীষণ জেদি ছিলাম। জেদ চেপে গিয়েছিল যে যেটা আমি করব সেটা আমি সম্পূর্ণভাবে নিজের মতো করব, নিজে থেকে করব। সেজন্য আমি এডুকেশন লোন নিলাম, আমি স্টাইফেন্ড পেতাম, সেটা দিয়েই আমার ইঞ্জিনিয়ারিংটা হয়ে যায়। তারপরে আমাদের বাড়ির ওখানেই একটা স্টার্টআপ কোম্পানিতে আমি জয়েন করলাম, যেটা খুবই মিনিমাল স্যালারিতে। বাট আমি শুধু এটাই ভেবেছিলাম যে আমাকে আমার নিজের খরচ তো করতেই হবে, তার সাথে আমার বাবা মার ওপরে একটুও বার্ডেন দেওয়া যাবে না, কারণ আমার ভাই বোনেরা তখন সবাই পড়াশুনো করছিল। তারপরে আমি যখন এইসব করছিলাম তখন অনেকগুলো গভর্নমেন্ট এক্সাম ক্র্যাকও করছিলাম তখন। তো করতে করতে সেই সময় হঠাৎ করে আমি মানে কল পাই যে IBM থেকে, যেখানে আমি এখন চাকরি করছি। তো আমি তারপর ইন্টারভিউ দিই, অনেকগুলো প্রসেস যায় এবং আমি সিলেক্টেড হই। এবং হঠাৎ করে 3 দিনের নোটিশে আমাকে বলা হয় যে আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে, কারণ ওখানে জয়েনিং আছে।
তো আমি সব কিছু সমস্ত রকমের জোগাড় যন্ত্রপাতি করে আমি ব্যাঙ্গালোর যাওয়ার জন্য রেডি হয়ে যাই। তারপরে আমি ব্যাঙ্গালোর গেলাম, তারপর থেকে আর আমাকে পেছন ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পেরেছি। তো আজকে একজন সাকসেসফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যাঙ্গালোরে ছিলাম আমি 3.5 বছর। ওকে, তারপরে ব্যাঙ্গালোর থেকে আমি হায়দ্রাবাদে আসি। হায়দ্রাবাদে ছিলাম 1 বছর। তারপরে হায়দ্রাবাদ থেকে লাস্ট ইয়ার নয় 2018 লাস্টে আমি কলকাতা ফিরি। কলকাতা ফেরার পর তারপরে এখন আপাতত আমি বাড়িতে সব কিছুই এখন ঠিকঠাক, সবাই ভালোবাসে। ফ্যান্টাস্টিক। আমার শুধু আমি মানে এটুকুই প্রমাণ করতে পেরেছি যে মেয়ে মানে এরকম নয় যে কিছু করতে পারবে না এবং মানে শুধু পড়াশুনো করাও, ভালো পড়াশুনো করবে এবং তার বিয়ে দিয়ে দাও, তো এটা নয়, আমি সেটাই প্রমাণ করতে পেরেছি। এখন আমাদের অবস্থা খুবই ভালো। আমি আমার পরের বোনকে বিয়ে দিয়েছি, আর তারপরে আমার আর একজন বোন তিরুপতিতে থেকে এখন এমএড পড়াশুনো করছেন, আর আমার ভাই এখন ল নিয়ে পড়ছে। এখন আমি আমার বাবার পাশে দাঁড়াতে পেরে আমার খুব ভালো লাগছে। তুমি পরিবারের পাশে এখন সাপোর্ট হয়ে দাঁড়িয়েছো এবং সবাইকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ লাইফে, নিজে এত বড় একটা জায়গায় পৌঁছেছো। হ্যাঁ, উইশ ইউ অল দ্য বেস্ট সোমা। থ্যাংক ইউ সো মাচ। জীবনে আরো অনেক বড় হও। থ্যাংক ইউ সো মাচ। এবার খেলতে আসছে সোমা। রেডি সোমা, স্টার্ট, যাও। ভেরি গুড, ভেরি গুড, কাম অন। দুটো। সোমা, টাইম 43 সেকেন্ড। এবার একটু কাকুলির সাথে কথা বলবো। আমি সাধারণ পরিবারের মেয়ে। আমরা 3 বোন। ছোটোবেলায়, খুবই ছোটোবেলায় মা মারা যায়। মারা যাওয়ার পরে তো আমি বড়, বাবা একা। এবার বাবা যেহেতু পরিবারের পাশে, আমি বাবার সঙ্গে সঙ্গে কিছু কাজবাজ করতাম। বাবা ঘর বাঁধার কাজ করে। এবার যাই হোক, করার পরে 3 বোন আমরা। বাবা দেখছে যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। আমার মানে অবস্থা খুব একটা ভালোও না। তা 16 বছর বয়স যখন আমার বিয়ে দিয়ে দেয়, সাধারণ ঘরে একটা বিয়ে হয়। সেখানে স্বামী একটা পেন কারখানায় কাজ করতো প্রথমে। চলছিল, ভালোই চলছিল। শ্বশুর শাশুড়ি সবাই ছিল, 3 ননদ। তা যাওয়ার পরে এবারে ছেলে হলো। ছেলে হওয়ার পরে তখন মানে খরচা তো একটু বাড়ছে। স্বামী রোজগারে তখন আর হচ্ছে না। তখন স্বামী কন্ট্রাক্টারি করলো, বাসের কন্ট্রাক্টারি করার পরে তখন ছেলেকে স্কুল দেওয়ার পরে চলছিল। এবার কিছু আমরা এই দমদম পার্কেই থাকতাম আগে। তখন ওখানে একটু কিছু সমস্যার কারণে আমাকে শাশুড়ি মা বললো, ছেলেকে তো খুবই শাশুড়ি মা ভালোবাসে, বলছে তুমি এখানে থেকে এই ছেলে মেয়ে মানুষ করতে পারবে না, তুমি এখান থেকে বেরিয়েই যদি কিছু করতে পারো। তখন বাবাকে বললাম, তখন বাবা বললো হ্যাঁ এখানে আসো, এখানে জায়গা ঘর আছে একটা, তুমি থেকে যদি কিছু করতে পারো করবে। তারপরে যাওয়ার পরে এবার ওখানে নতুন জায়গা, কাজকর্মও নেই কিছু, কি করে কি করব। হাজব্যান্ড বললো যে মাছ ব্যবসা করতে পারবো আমি। তা বলতে একটা এবার ফুডের ওপরে একটা দোকান উনি যোগাযোগ করে দিল বাবা। দেওয়ার পরে সেখানেই স্বামী মাছ কিনে আনতো, আবার স্বামী মাছ বিক্রি করতো, আমি পাশে বসে কেটে কুটেও দিতাম। এরকম করতে করতে দেখছি যে দুজনেই একই কাজে, ঠিকমতো হচ্ছে না, দুটো ছেলে মেয়ের পড়াশুনো। তখন আমি চিন্তা করলাম কি করি। তখন একজনের যোগাযোগে সে বলল কি আমি একটু রান্নাবান্না ভালোই পারতাম। তারা বললো তুমি তো রান্নাই ভালো পারো, তাহলে তোমাকে রান্নার কাজে ঢোকো। হ্যাঁ, রান্নার কাজে একটু যোগাযোগ করে দিই। তা বলে একটু দিলে খুব ভালো হয়, তাদেরকে বললাম। তখন সে বলল ঠিক আছে। তাহলে সে এবার 2 বাড়ি রান্না, একটা প্রথমে দেখে দিয়েছিল, এবার করতে করতে 2 থেকে 3টে, সেখান থেকে 4টে এরকম করতাম। কত বছর হয়ে গেল?
আজকের প্রায় আমার ছেলের বয়সই 20। তা তুমি 20 বছর ধরে রান্নার কাজ করছো? হ্যাঁ। তা তুমি তো এক্সপার্ট রান্নার। রান্না করি, আর তা বাদেও রান্না করতে করতে এবার দেখছি ছেলে তো পরপর ছেলে মেয়ে দুজনেরই পড়াশোনায় বাড়ছে, রান্নার কাজে হচ্ছে না। এবার তখন বললাম কি আমার স্বামীকে যে আমি ছেলে মেয়ের পড়াশোনার দিকটা দেখি, তুমি সংসারের দিকটা দেখো। এই করে তখন একটা শাড়ির ব্যবসা শুরু করলাম। যেহেতু আমি ট্রেনে বাঘাযতীনে যাতায়াত করি সুভাষগ্রাম থেকে, তখন একটা শাড়ির ব্যবসা শুরু করলাম ট্রেনের মধ্যেই। এবার শাড়ির ব্যবসাটা নিয়ে যতটুকু যাতায়াত করা 8 ঘন্টার ভেতরে লাগে আমার, তা ওই শাড়ি ব্যবসা শুরু হলো। এদিকে ছেলে পড়ছে, মেয়েও পড়ছে, আবার 3-4 বারই রান্না সেরে বাড়ি আসতাম দুপুরবেলা, এসে রান্না বান্না করে আবার ছেলে মেয়ের কাছে যেতাম, ওদেরকে নিয়ে আসা এ করা, টিউশন নিয়ে যাওয়া, এইভাবে চলছে। যা একটু কাজের পয়সা জমেছে সেটাতে একটা জায়গা কিনলাম পিয়ালিতে, ক্যানিং লাইন পিয়ালিতে জায়গা কিনলাম। কেনার পরে সেখানে ঘরবাড়ি একটা করেছি কোনো রকম করে। এবার ওই ট্রেনেই যাতায়াত করি এখনো পর্যন্ত। শাড়ি বিক্রি করছো? আর শাড়িও বিক্রি করছি, রান্নার কাজও করছি, করে এখন এই আমার ছেলে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, 2nd ইয়ার হলো। ভেরি গুড। এই করেই সংসার চলছে দিদি। কিন্তু এখন তুমি ভালো আছো? হ্যাঁ, এখন আমি খুব ভালো আছি। সব থেকে আনন্দ ছেলে মেয়ে মানুষ হয়েছে, আর কি চাই? এইটাই, আমি ছোটবেলা থেকে একটু ভালো করে পড়াশোনাও করতে পারিনি, তা যাই হোক সেইখান থেকে এখন আমার ছেলে মেয়েকে যে এই পর্যন্ত আমি নিয়ে যেতে পারছি বা পারবো, ভবিষ্যতে আমি সেটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইভাবেই জীবনে এগিয়ে যাও কাকলি। ঠিক আছে, ভালো থেকো। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার খেলতে আসছে কাকলি। স্টার্ট, যাও। গাড়ি ধরে। আরো দুটো, চলো। কাকলি খেলাটা শেষ করেছে 48 সেকেন্ডসে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সোমা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে কাকলি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে বন্দনা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে উজ্জয়িনী 5 পয়েন্টস। সোমার পছন্দ ড্রেসিং টেবিল, কাকলির পছন্দ স্যান্ডউইচ মেকার, বন্দনার পছন্দ স্পাইস গ্রাইন্ডার, উজ্জয়িনীর পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু আজকের আমাদের স্পেশাল গেস্ট গৌরব। কেউ যদি শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে, জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে, জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। এই গানের কথায় কার সঙ্গে দেখা হওয়ার কথা বলা হয়েছে? বলো সোমা। বন্ধুর সাথে দেখা হওয়ার কথা বলা কারেক্ট। 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার।
সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, अफसोस ये है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। এই গানটার কথায় বাড়ির সাথে সম্পর্কিত কোন শব্দটা রয়েছে? বলো সোমা। খিড়কি। Correct. 5 পয়েন্টস সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে স্যুপ বোলের সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলো বলবো না। মনোমোর মেঘর সঙ্গী উড়ে চলে দেখতে গন্ধের পানে। একদম 5 পয়েন্টস সঙ্গে গিফট হচ্ছে স্যুপ বোলের সেট। मैं जटे अमला पगला दीवाना, मैं जटे अमला पगला दीवाना, हो रब्बा इतनी सी बात न जाना के ओ मैनू प्यार करती है, सटे उते वो मरती है। मैं जटे अमला पगला दीवाना, हो रब्बा इतनी सी बात न जाना के ओ मैनू प्यार करती है, सटे उते वो मरती है, के ओ मैनू प्यार करती है, सटे उते वो मरती है। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কফি মাগের। কথায় হিন্দি ছবির কোন নায়িকার নাম উল্লেখ করা আছে? বলো উজ্জয়িনী। কাজল। 5 পয়েন্টস সঙ্গে কফি মাগের সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। টিভি স্ক্রিনে 3 জন গায়কের ছবি ঘুরবে, একজন গায়কের ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, আমি বলো বলবো না, সেই গায়কের কোনো গান শোনাতে হবে। সুমা। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই আর তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে চাকা ভাবা চাকা, হাম্বা হাম্বা চিক চিক চিক। একদম 5 পয়েন্টস সঙ্গে ইন্ডাকশন ওভেন। একটা গান হয়ে যা গোরা। आके सीधी लगी दिल पे जैसे कटरिया, ओ सवरिया ओए। आके सीधी लगी दिल पे जैसे कटरिया, ओ सवरिया ओए होए होए, ओ तेरी तिरछी नजरिया। ले गई मेरा दिल तेरी जुल्मी नजरिया, ओ गुजरिया ओए। ले गई मेरा दिल तेरी जुल्मी नजरिया, ओ गुजरिया ओए होए होए, ओ जाने सारी नगरिया। आके सीधी लगी दिल पे जैसे कटरिया, ओ सवरिया। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট জয়িতা। এটা আমাদের অভিনয় রাউন্ড, প্রত্যেকে একবার করে বলার সুযোগ পাবে যতক্ষণে রাইট আনসার হচ্ছে। ফার্স্ট টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো কাকলি। ডান্স টিচার। 5 পয়েন্টস
সেকেন্ড টপিক, বাংলা গানের লাইন। বলো উজ্জয়িনী। মাঠ ঝাড়ু মেরে যে টিভি দেখর। কাকে দেখাচ্ছে দেখো। বলো সোমা। ম্যাজিশিয়ান। একদম 5 পয়েন্ট। ফোর্থ টপিক, কি খাবার, কি খাবার দেখো। বলো সোমা। লাসি। একদম 5 পয়েন্ট। শেষ টপিক, 5 নম্বর টপিক, গানের লাইন। বলো কাকলি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। 5 পয়েন্ট। 5টা টপিক শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। থ্যাংক ইউ জয়িতা। জয়িতার জন্য জোরে হাত তালি। রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, সোমা এবং কাকলি, দুজনেই 10 পয়েন্ট, দুজনেই এসে। কাকলির জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সোমা বলো। আমি ওকে। ড্রিঙ্কস। রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে রুটি মেকার। সোমা। সেকেন্ড পজিশনে আছে উজ্জয়িনী, 5 পয়েন্ট। উজ্জয়িনীর জন্য চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং চন্দ্রাবতীর নিজস্ব প্রোডাক্ট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমরা কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার এবং পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। ময়ূর, চাটনি, টগর, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো সোমা। মটর। ময়ূরের ম, চাটনির ট, টগরের র। 20 পয়েন্ট। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার ফিল্টার। তোমার দিদিমা, তার একমাত্র বেয়ান, তার একমাত্র মেয়ে, তোমার কে? এবার বলো সোমা। আমার পিসিমণি। বোঝাও। তোমার দিদিমা,
দিদিমার একমাত্র বেয়ান মানে আমার ঠাকুমা, ঠাকুমার একমাত্র মেয়ে মানে আমার পিসিমণি। 20 পয়েন্ট। সঙ্গে ওয়াটার ফিল্টার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে এই শাড়ি। সাফল্যের উদযাপন, শুরুর কথা যখন পান, প্রশ্নের একটি ধরন, স্থানের কথা ভেবে যান। কি বিষয় দাদা? এবার বলো। টাইম আপ, দেখে নি উত্তরটা। শূন্য। বুঝিয়ে দিই, সাফল্যের উদযাপন, শুরুর কথা যখন পান, আমরা বলি শূন্য থেকে শুরু। প্রশ্নের একটি ধরন, স্থানের কথা ভেবে যান। শূন্য স্থান। নো পয়েন্টস, নো গিফট। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। বাঁদিকে একটা শব্দ রয়েছে চাল, ডান দিকে অনেকগুলো শব্দ রয়েছে। যে কোনো 3টে শব্দ চালের পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো। বন্দনা। চালচিত্র, চাল চলন, চাল কুমড়ো। 20 পয়েন্টস। সঙ্গে 5.1 অডিও স্পিকার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি হবে। এবার বলো। কাকলি। কাঁচকলার কোপ্তা। 30 পয়েন্টস। সঙ্গে কিচেন চিমনি। দেখবো 5টা প্রশ্নের পরে কার স্কোর আজকে সব থেকে বেশি, কে হলো আজকের উইনার। আজকের দিদি নাম্বার 1 সোমা মান্না with 85 পয়েন্টস। সোমার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকোগুলা অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন। সোমা, স্টার্ট। বর্ষি, বিড়াল, বাড়ি, বড়াই, বাড়াবাড়ি। বাড়াবাড়ি, বিড়াল, বড়শি, বাড়াবাড়ি, বড়াই, বাড়ি, বিড়াল, লাস্টে বর্ষি। বন্দনা, এটা তোমার মেমেন্টো। উইনারের ট্রফি সমান। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটার তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার, সকলের জন্য রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক সমান। সকলের জন্য মিয়া আমরের তরফ থেকে গিফট। সকলের থেকে বিদায় চাইছি, সবাই ভালো থাকবেন। আগামীকাল সকলের সঙ্গে দেখা হবে ঠিক বিকেল 5টায়। আজকের মতন এই পর্যন্ত, এরপরে দেখবেন আলো ছায়া।